আমার বড় কষ্ট শুধু একটা, যে আমার 3টা সন্তান, আমি খুব কষ্টে জীবনযাপন করি। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান। আর শোক নয়, গণতন্ত্রের বিজয় রচনার ডাক। ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সহায়তা দেবে বিএনপি। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। প্রথমবার জনপরিসরে বুদ্ধিদীপ্ত বক্তব্যে নজর কাড়লেন জাইমা রহমান। বললেন বিরোধী মতের প্রতি সহনশীলতার কথা। জোর দিলেন দেশের উন্নয়ন প্রগতির স্বার্থে নারী অধিকারে। আমরা সবাই একরকম নয়, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে জামাত। ইসিতে বিএনপির অভিযোগ, ব্যালট পরিবর্তনের তাগিদ। ঢাকায় ভোটার স্থানান্তরে জড়িতদের তালিকা চান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ। লুণ্ঠ অস্ত্র নির্বাচনে ব্যবহারের সংখ্যা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ ভোটের প্রত্যাশা। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের কষ্টের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বললেন আর শোকগাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়ে গণতান্ত্রিক মানুষের বিজয়গাথা রচনা করতে হবে। সরকার গঠন করলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যাদের আপোষহীন লড়াই আর রক্তস্রোতে ভেসে গেছে স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন তারেক রহমান। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজনে দর্শক সারিতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে কিছু সময় পরপরই তারেক রহমান কাছে ডেকে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজনের সঙ্গে একান্তে কথাও বলেন। কারো এক চোখ অথবা কারো দু চোখই নষ্ট হয়ে গিয়েছে। তারেক রহমান বলেন, আর শোক সভা বা শোক গাথা নয়, নিরাপদ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক মানুষের বিজয় গাথা রচনা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান স্মরণ করিয়ে দেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, 2024-এর আন্দোলন ছিল অধিকার হারা মানুষের গণ আন্দোলন। জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, 1,500-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এটিকে এক বাক্যে স্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারম্যান জানান, সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের দেখভালের ব্যবস্থা করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, তারাও একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে
এই মানুষগুলোর দেখভাল করা। জুলাই আন্দোলনে হতাহতদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই প্রতিশ্রুতি বিএনপি পূরণ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 17 বছর পর দেশে ফিরে জনপরিসরে প্রথম অনুষ্ঠানেই নজর কাড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতি গঠনে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা সভায় বললেন, ভিন্ন মতের হলেও একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্র। তার মতে নারীদের সরিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। জনপরিসরে প্রথম অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে নজর কাড়েন বেগম খালেদা জিয়ার নাতনি। একজন আইনজীবী, তিনি ব্রিটেনে আইন চর্চা। দেশের মাটিতে প্রথম বক্তব্যে গণতন্ত্র নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জাইমা রহমান। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। দেশের নারী সমাজের অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তারেক রহমানের কন্যা। বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে হবে না কাঙ্ক্ষিত অগ্রগতি। My grandfather, President Ziaur Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. নীতি আলোচনায় শুধু রাজনীতি নয়, মুক্তবাজার অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। পরে প্রশ্নোত্তর পর্বে দেশের প্রতিটি সেক্টরে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দেন জাইমা রহমান। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। একটি দলকে বিশেষ সুবিধা দিতেই ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, জামাত তাদের মনোনীত প্রার্থীদের জেতাতে অনৈতিক কৌশল অবলম্বন করছে, যা আচরণবিধির লঙ্ঘন। রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে আসে 5 সদস্যের প্রতিনিধি দল। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন তারা। 1 ঘন্টার বেশি সময় বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটাকে পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনালি অফেন্স। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, প্রার্থীদের জেতাতে নানা অনৈতিক কৌশল অবলম্বন করছে জামাত। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেন ছাত্রদলের সভাপতি সহ 5 নেতা। এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এদিন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় শেষ দিনের আপিল শুনানি। প্রায় 500 কোটি টাকার ঋণ খেলাপি থাকলেও আইনের ফাঁকে বেরিয়ে পড়েন বগুড়া 1 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম। নিজ দলের প্রার্থীর করা আপিল শুনানিতে এসে তুলে নিলে বগুড়া 1 আসনের প্রার্থীর প্রার্থিতা বহাল রাখে ইসি। শেষ দিনের শুনানিতে বেশিরভাগ আপিল টিকে যায়, তবে প্রার্থিতা ফিরে না পেয়ে ইসির প্রতি ক্ষোভ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানান কেউ কেউ। আলহাজ সরোয়ার আলমগীর সাহেবের বিএনপির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আমাদের এক
শতাংশ ভোটে যারা স্বাক্ষর দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। বিবেচনা না নিয়ে ওনারা আমাদের আপিলটাকে নামঞ্জুর করেছেন। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল করে 645 জন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার অভিযোগ করেছে জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলটির ব্রিফিংয়ে জানানো হয়, আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ করেছেন তারা। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে সন্ধ্যা 6:30টায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। বলেন, নির্বাচনে অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সঙ্গে অনেক ডিসি এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। দুজন আইনযুক্তের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দায়িত্বে থাকা 1.5 লাখ পুলিশ সদস্য অনৈতিক সুবিধা পরিহার করে পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ। 41তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহারের সুযোগ নেই। দীপ্ত পদচারণা আর চোখে অদম্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা সাহসের ছন্দে মুখর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ড। বিসিএস পুলিশ প্রশাসনের 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে দায়িত্ববোধ, নেতৃত্ব আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে দেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। কোনো প্রার্থী বা এজেন্টের নিকট হতে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। পরে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হওয়ার আশঙ্কা নেই। প্রতিবেশী দেশের সীমান্ত থেকে আসা অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না, বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। 2025 সালের 15 ফেব্রুয়ারি শুরু হওয়া 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণে 96 জন প্রশিক্ষণ নেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাত 11টার সময় আরও থাকছে। গ্রিনল্যান্ড নিতে বাধা দেয়ায় 8 দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের, ফেব্রুয়ারি থেকে কার্যকর। ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনায় এলেও হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা ব্যাকআপ যোগাযোগের অভাবে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় 100% পণ্য সড়কপথে পরিবহন হওয়ায় হচ্ছে তীব্র যানজট। সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে। এই অবস্থায় সরকারের কাছে মাল্টি মডেল ন্যাশনাল পরিকল্পনা পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্বাক্ষর টিভি ক্যামেরায় কমলদারি পৌ।
বছরে 32 থেকে 33 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। বড় লেন সৃষ্টির মাধ্যমে আমরা যদি কানেক্টিভিটিটা এনশিওর করতে না পারি, ভবিষ্যতে কিন্তু বিশাল একটা ট্রাফিক জটিলতার মধ্যে চট্টগ্রাম বন্দর পড়তে যাচ্ছে। বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট আমদানি পণ্যের 85% গন্তব্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকা, একইভাবে রপ্তানি পণ্যের ক্ষেত্রেও 85% ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর। এখন যে পরিমাণ ভলিউম হয় এর হয়তো ডাবল বা ট্রিপল ভলিউম মুভমেন্ট চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে এই গুডসগুলো আমরা পাঠাবো কিভাবে? একটা মাল্টিমোডাল ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম যাতে পোর্টের অপারেশনটা সিমলেস থাকে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 4% পণ্য আনা নেওয়া করা হয় নৌ এবং রেলপথে, আর বাকি 96% চাপ পড়ছে দেশের মহাসড়কগুলোতে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে 2 নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। দুপুরে সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের 2য় তলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে 5 জনের মরদেহ উদ্ধার করল পুলিশ। পৌর কমিউনিটি সেন্টারটি 2024 সালের 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত ভবনটিতে মাদক সেবী সহ অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালের পানিতে ড্রামের ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের উপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে আগামী জুন থেকে এই শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলে জানান ট্রাম্প। এই পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপ। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।